আসসালামু আলাইকুম। ডক্টর শটে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাকিবুল হাসিব রাফিন। বিশ্বকাপ থেকে বাংলাদেশের যে অর্জনটুকু ছিল তা পুরোটাই বিলীন হয়ে গেছে শুধুমাত্র ব্যাটসম্যানদের দুর্বল মানসিকতার কারণে। ব্যাটসম্যানরা যে ইনটেন্ট দেখিয়ে ক্রিকেট খেলেছে যার ফলে বিশ্বকাপ থেকে বাংলাদেশের যে অর্জনটুকু ছিল সেটা কিন্তু সেই অর্থে আলোচনায় আসছে না। বিশ্বকাপের আগে বাংলাদেশকে নিয়ে আমরা সেমিফাইনাল খেলবে বা ফাইনাল খেলবে এই স্বপ্নটা কিন্তু কেউই দেখি নাই। কিন্তু বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে খেলবে বা সুপার এইটে খেলবে এতটুকু আমাদের টার্গেট ছিল, কিন্তু বাংলাদেশ সেটা কিন্তু বেশ ভালোভাবেই ওইটুকু টার্গেট পূর্ণ করতে পেরেছিল, কিন্তু আমরা সেটাকে সহজেই ভুলে গিয়েছি শুধুমাত্র ব্যাটসম্যানদের দুর্বল মানসিকতা দেখিয়ে যে ধরনের ক্রিকেট খেলেছে সেই কারণে। ব্যাটসম্যানদের যোগ্যতা নিয়ে আমরা অনেকেই প্রশ্ন করছি এই মুহূর্তে। ব্যাটসম্যানরা তারা তাদের অ্যাবিলিটিকে শো করতে পারছে না বা পারেনি, এবং আমাদের কাছে এটাও প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের যে ব্যাটসম্যানরা রয়েছে তাদের সামর্থ্যের যথেষ্ট অভাব রয়েছে। এটা আমি সত্যি মানছি, বাংলাদেশের ব্যাটসম্যানদের যথেষ্ট সামর্থ্যের অভাব রয়েছে। এখন বিশ্বকাপ শেষ, সামনে বাংলাদেশকে আবার নতুন করে তৈরি করতে হবে। বিসিবি অবশ্যই একটা সিদ্ধান্ত নিবে বা বিসিবি এই নিয়ে কাজ করবে। বিশ্বকাপ যেহেতু শেষ হয়ে গেছে, আগামীতে বাংলাদেশ নতুন করে দল গঠন করার একটা চেষ্টা করবে, কিন্তু আমাদের হাতে কি ওই ধরনের রিসোর্স রয়েছে কিনা। আমাদের মূল দুর্বলতা হচ্ছে আমাদের ব্যাটসম্যানরা টি-টোয়েন্টির সঙ্গে মানিয়ে ক্রিকেট খেলতে পারে না, কিন্তু টি-টোয়েন্টির সঙ্গে মানিয়ে আমাদের লোকাল যে ব্যাটসম্যানরা রয়েছে আসলেই কি তাদের মধ্যে সেই সামর্থ্যটুকু রয়েছে কিনা। আসলে সামর্থ্য থাকলেও সেটা কয়জনের মধ্যে রয়েছে। এখান থেকে বেরিয়ে অবশ্যই একটা নতুন দল গঠন করা উচিত, কিন্তু বাংলাদেশে বর্তমান যে ক্রিকেটাররা ডোমেস্টিক সার্কিটে খেলছে সেখানে কয়জন ক্রিকেটার রয়েছে যারা টি-টোয়েন্টির সঙ্গে মানিয়ে ক্রিকেট খেলতে পারে। খুব বেশি নাম কিন্তু এই মুহূর্তে নেই। দর্শক, আপনারা যেটাই বলুন না কেন বা যেটাই চিন্তা করুন না কেন, আমাদের হাতে বর্তমান যে দলটা ছিল এর বাইরে কিন্তু খুব বেশি ক্রিকেটার নেই যাদেরকে আপনি চাইলে সঙ্গে সঙ্গে ন্যাশনাল টিমে খেলাতে পারবেন। তবে আমার কাছে মনে হয় বাইরে আরো ৪ জন ক্রিকেটার রয়েছে, তাদেরকে দিয়ে যদি সে অর্থে প্রস্তুত করা হয় তাহলে তারা কিন্তু বাংলাদেশের জন্য, বিশেষ করে টি-টোয়েন্টি দলের জন্য বেশ ইফেক্টিভ হবে। কিন্তু তারা যে এই মুহূর্তে প্রস্তুত রয়েছেন সেটা কিন্তু বলা যাচ্ছে না। তবে তাদেরকে যদি প্রস্তুত করা হয় তাহলে হয়তোবা বাংলাদেশ ভবিষ্যতে তাদের কাছ থেকে একটা ভালো সার্ভিস পেতে পারে। ৪ জনের মধ্যে আমার কাছে সবার আগে যেটা মনে হয় সেটা হচ্ছে জিসান আলম। বাংলাদেশের ওপেনিং এ বেশ বড় দুর্বলতা আমরা দেখেছি এবং দীর্ঘদিন হলোই দেখছি। জিসান আলমের যে অ্যাবিলিটি রয়েছে সেটা সম্পূর্ণ টি-টোয়েন্টির সঙ্গে আদর্শবান, এবং আমরা যদি তাদেরকে সে অর্থে শুধুমাত্র টি-টোয়েন্টির জন্য যদি প্রস্তুত করতে পারি সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য বড়ই লাভ হবে। নাম্বার 2 হচ্ছেন হাবিবুর রহমান সোহান। হাবিবুর রহমান সোহানকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে, কিন্তু হাবিবুর রহমান সোহানকে নিয়ে যে ধরনের আলোচনাই করুন না কেন, কিন্তু পারফরমেন্স দেখানোর জন্য যে মঞ্চগুলো দরকার সেই মঞ্চ কিন্তু বাংলাদেশে নেই। শুধুমাত্র একটা বিপিএল দিয়ে কিন্তু এই ধরনের ক্রিকেটারকে তুলে নিয়ে আসা সম্ভব না। হাবিবুর রহমান সোহান এই বিপিএলে খুব ভালো কিছু করতে পারেননি, তার কারণ একটাই ছিল, তিনি যে দলে খেলেছেন খুলনা টাইগার্স, সেই দলে একাধিক একটা পজিশনের ক্রিকেটার ছিল যার ফলে তাকে কিন্তু প্রপার ইউটিলাইজটা খুলনা করতে পারেন নাই। এই কারণেই তিনি এই বছর সেভাবে টাইম লাইটে আসতে পারেননি, কিন্তু হাবিবুর রহমান সোহানের মধ্যে যথেষ্ট পটেনশিয়ালিটি রয়েছে। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমরা বড় শট খেলতে পারি না, বিশেষ করে লং অফ এবং লং অন অঞ্চল দিয়ে কিন্তু আমরা সে ধরনের শট খেলতে পারি না। এটা সুস্পষ্ট উঠেছে এই বিশ্বকাপে ব্যাটসম্যানদের এই সামর্থ্যকে দেখে। সেই দিক বিবেচনায় হাবিবুর রহমান সোহানে কিন্তু যথেষ্ট সেই শক্তিটা রয়েছে এবং যথেষ্ট সাহসটা রয়েছে। তাকেও নিয়ে বিসিবি কাজ করছে, তাকেও কিন্তু এইচপি দলে ইনক্লুড করা হয়েছে। আমরা হয়তোবা তার কাছ থেকেও একটা ভালো পারফরমেন্স ভবিষ্যতে পাবো। নাম্বার 3 হচ্ছেন আরিফুল ইসলাম। তিনি সর্বশেষ আন্ডার-19 দলের সদস্য ছিলেন এবং আন্ডার-19 লেভেলে বা বিশ্বকাপে কিন্তু তিনি 4টি না 5টি 100ও করেছেন। তিনি ইনিশিয়ালি হয়তোবা কিছু সময় নেন, কিন্তু তারপরে কিন্তু সেটাকে খুব ভালোভাবেই মেকআপ করতে পারেন। বিসিবি যদি তাকে নিয়ে একটা কাজ করে বা তার ওই দুর্বলতাগুলোকে নিয়ে যদি শুধরিয়ে একদম আদর্শ মিডল অর্ডার ব্যাটসম্যান তৈরি করতে পারে তাহলে আরিফুল ইসলামকে দিয়েও কিন্তু বাংলাদেশ যথেষ্ট সাপোর্ট পাবে। এবং আরিফুলের আরেকটা বড় শক্তি হচ্ছে তিনি যে স্পিনটা করেন সেটা কিন্তু অনেকটা মিস্ট্রি স্পিন করেন, যেটা বাংলাদেশের কিন্তু যথেষ্ট
অভাব রয়েছে বা বাংলাদেশ দলে কিন্তু ওই ধরনের স্পিনারের সংখ্যা খুবই কম। তাই আমরা আরিফুলকে নিয়ে বেশ স্বপ্ন দেখলেও দেখতে পারি। আরিফুলকে নিয়ে অবশ্যই কাজ করা উচিত এবং আরিফুলও এসপির সদস্য বর্তমানে। এবং ৪ নম্বরে যার নামটা বলবো তিনি হলেন আমাদের একজন লেগ স্পিনার। আমাদের হাতে এই মুহূর্তে একজন লেগ স্পিনার রয়েছে এবং বাড়তি আরেকজন লেগ স্পিনার যদি আমরা তৈরি করতে পারি তিনি হলেন মেহেদী হাসান সোহাগ। তাকে যদি আমরা টি-টোয়েন্টির সঙ্গে কাজ করিয়ে বা একটা আদর্শ টি-টোয়েন্টি বোলার যদি তৈরি করতে পারি সেটা রিশাদের ব্যাকআপ হিসেবে কাজ করবে এবং আমার যেটা মনে হয় মেহেদীর মধ্যে যথেষ্ট পটেনশিয়ালিটি রয়েছে। মেহেদীর হাইটটা সবচাইতে ওই জায়গায় একটা প্লাস পয়েন্ট এবং তার কিন্তু একটা বড় দক্ষতা হচ্ছে তিনি স্পিনের পাশাপাশি গুগলিটাও ভালো করতে পারেন। তাই এই ৪ জন ক্রিকেটার নিয়ে যদি বাংলাদেশ কাজ করে বা সামনের ভবিষ্যৎ প্ল্যানকে কাজে লাগিয়ে যদি বাংলাদেশ টি-টোয়েন্টির সঙ্গে তাল মিলিয়ে এই ৪ জনকে নিয়ে যদি আলাদাভাবে প্রস্তুতি হিসেবে তৈরি করতে পারে বা এই ৪ জনকে নিয়ে যদি ভালোভাবে একটা টি-টোয়েন্টির দল গঠন করতে পারে তাহলে বাংলাদেশ সামনে হয়তোবা এদের কাছ থেকে বড় একটা সাপোর্ট পাবে। অবশ্যই আমাদের চাওয়া বাংলাদেশ সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করবে। কিন্তু এই দীর্ঘ সময়টুকু বাংলাদেশ যদি প্রপার ইউটিলাইজ করতে না পারে তাহলে আমরা এবছরে যে ফলাফল দেখলাম বা এর আগেও যে ধরনের ফলাফল দেখে এসেছি এর খুব একটা পরিবর্তন আসবে বলে মনে হয় না। বাংলাদেশ অবশ্যই ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে ভালো কিছু করবে এই প্রত্যাশা আমাদের সকলের। যাই হোক, সকলকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আবার আসবো অন্য কোনো ম্যাচে ভিডিও নিয়ে। পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।